করিডোর, দেশটা প্রক্সি ওয়ারের প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে, অর্থাৎ বাংলাদেশটার ভূখণ্ড খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, বাংলাদেশকে বিকিয়ে দিচ্ছে। আজকে বাংলাদেশ যদি প্রক্সি ওয়ারের প্ল্যাটফর্ম হয় তাহলে ক্ষতি কার হবে? বাংলাদেশের মানুষের। বাংলাদেশের উন্নয়ন তো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, উন্নয়ন নিয়ে তো আর স্বপ্নের কিছু নেই, পুরো বাংলাদেশ ধ্বংস। আর এই যে বাংলাদেশের মানে ভূখণ্ডটা আছে এখন, সেটাও চলে যাচ্ছে। বাংলাদেশে আমরা মানে সমস্ত নেতা কর্মীরা সকলে মিলে যার যার ফেসবুক থেকে ওই গেমস এর মধ্যে গিয়ে আমরা আসলে এই গেমস এর মাধ্যমে আমরা হত্যার চেষ্টা করেছিলাম, এজন্য আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু এখানে একটা কথা আছে, এই কথা হচ্ছে যে এই গেমস এর মধ্যে মানে পুরো জিনিসটাই তো খেলা খেলা তামাশা হয়ে গেছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কি, জিনিসটা যেহেতু আমরা এখন মজা করে বলছি, কিন্তু এর একটা খারাপ দিক আছে। ধরেন এরকম অনেকের নামে মামলা হয়েছে যাদের ছোট বোন আছে, ভাই আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, বা কোথাও চাকরি করে, তার মা হয়তো কোথাও জব করেন, তার বাবা কোথাও জব করেন। এই যে মানুষগুলোর সামাজিক ভাবে তারা যে আজকে যেখানেই যাচ্ছে সেখানে মব বাহিনীর দ্বারা কিন্তু তারা হেয় প্রতিপন্ন হচ্ছে। আপনি হত্যা চেষ্টা মামলা দিয়ে আমাকে থামালেন, কিন্তু আমার ভাই বোন আত্মীয় স্বজন তো আছে। এরকম আমাদের অনেক শিল্পীর কিন্তু ব্যক্তিগত জীবন আছে, সামাজিক জীবন আছে। এই পারিবারিক সামাজিক ব্যক্তিগত জীবনটা কিন্তু হুমকির মুখে পড়ে গেছে, আমাদের শিল্পীরা কোথাও যেতে পারছে না। একটা শিল্পীর আপনি মানে সম্ভ্রমের কথা চিন্তা করেন, আমাকে এটা বলতেই হবে, তাদেরকে এখন এই সমস্ত হত্যা চেষ্টার মামলার বিপরীতে তাদেরকে যে সকল হুমকি দেয়া হয়, সেই হুমকিটা কিন্তু ভীষণ মারাত্মক। যেই শিল্পীরা যদি ধরেন কোথাও শুটিং করতে বা কোথাও যায়, বা তার বোন বা তার ভাই, এদের জীবন বিপন্ন হয়ে গেছে। এখন এই যে পরিবারের সদস্যদের নিরাপত্তা কে দিবে? আজকে ধরেন যে শিল্পীরা, এরা তো আমি ব্যক্তিগতভাবে তো সবাইকে চিনি, এরা কেউ মানুষকে হত্যার চেষ্টা তো অনেক পরের কথা। একটা বিড়াল, এরা সবাই বিড়াল পালে, কারো কারো ডগি আছে, এরা তো মানে এই টাইপের আহ্লাদি টাইপের আর্টিস্ট, এরা তো শৌখিন আর্টিস্ট। এরা মানুষের সাথে কোনদিন রাস্তায় নেমে জঙ্গি মিছিলও করেনি। তো সেই মানুষটাকে শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করবার জন্য বা আওয়ামী লীগের হওয়ার জন্য আজকে মিথ্যা প্রহসনের মামলাটা দেয়া হয়েছে। তো এই যে এভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করা পারিবারিক ভাবে, এখন যে যাদের নামে মামলা হয়েছে এদের পরিবারের কেউ যদি কোথাও আক্রান্ত হয়, কেউ যদি কোথাও অসম্মানিত হয়, কাউকে যদি তুলে নিয়ে যায়, এসব কথা কিন্তু হুমকি আসতেছে। তো আমার কাছে এই দায়ভার তখন কে নিবে? এটা একটা প্রোপাগান্ডা যে বঙ্গবন্ধু কন্যার সময় গুম হয়েছে হয়েছে, এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো 9 মাসে কেন এখনকার যারা আছেন প্রমাণ করতে পারলেন না? কেন প্রমাণ করছেন না? এখন তো তারাই আছেন সব জায়গায়। এই মিথ্যা প্রোপাগান্ডাটা ছড়ানো হয়েছে এবং এটা কিছু ওনাদের সমর্থক আছে তোতা পাখির মতো একই কথা বারবার বলছেন, আয়নাঘর গুম করা, যাদেরকে গুম করা হয়েছে, যাদের সেই আয়নাঘরের নাটক আমরা দেখেছি। তো আজকে সেগুলোর প্রমাণ কেন সামনে আনতে পারছে না? আজকে কেন সাগর রুনির বিচার করতে পারছে না? আজকে কোনো কিছু তারা বের করছে না, আমরা তো নেই। ডিজিটাল নিরাপত্তা আইন কি বাতিল হয়েছে? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ওটা কি? এটা বাতিল হয়নি, অন্য কিছু হয়েছে, অন্য নামে হয়েছে। এখন তো ডিজিটাল নিরাপত্তা আইন লাগবে না, উপদেষ্টা যদি বলেন চুপ তাহলে চুপ। উপদেষ্টা কলকাঠি নাড়বেন, চ্যানেল বন্ধ হয়ে যাবে, নিউজ বন্ধ হয়ে যাবে। আমরা তো দেখলাম দীপ্ত টিভির কথা, আমরা তো 3 জন সাংবাদিককে দেখলাম চাকরি চলে যেতে, কারণ মোস্তফা সরোয়ার ফারুকীকে তিনি একটা যৌক্তিক প্রশ্ন করেছিলেন, সেই যৌক্তিক প্রশ্ন করার কারণে তাদের চাকরি চলে গেল। এবং সেই চাকরি চলে যাওয়ার জন্য মোস্তফা সরোয়ার ফারুকীর যারা সাঙ্গপাঙ্গ তারাও ফেসবুকে থ্রেড করেছে যে যদি চ্যানেলের ব্যবস্থা নেওয়া না হয়, 3 জন সাংবাদিককে চিহ্নিত করা হলো, চাকরিচ্যুত করা না হয়, তাহলে ওই চ্যানেলের দিকে তারা মার্চ করে সম্মিলিত ভাবে যাবে, মানে ওই চ্যানেল ঘেরাও করবে। সেনাবাহিনীর লোক ছিলেন, এটা বললে সেনাবাহিনীর জন্য বোধহয় বিব্রতকর হয়ে যায়, কারণ ওনার যা কথাবার্তা আচার আচরণ দেখছি। মাঝখানে মনে আছে আপনার নিশ্চয়ই, ওই কিছু অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসাররা মিছিল করেছিলেন রাস্তায় এবং হাঁপাচ্ছিলেন, বলছিলেন যে 2 দিনের মধ্যে গিয়ে, মানে 24 ঘন্টার মধ্যে গিয়ে দখল করে ফেলবেন, কেমন করে যেন বলছিলেন, সার্কাজম। তো যাই হোক, তো ওই যে যিনি বলছিলেন উনি তো আসলে জানেনও না কোন পথে যেতে হয়, আমার ধারণা। মানে বাংলাদেশ মানে কিভাবে সেনাবাহিনীতে ছিল বিচারে বিবেচনা ছাড়া, কিভাবে কথা বলছি, এরর হয়ে যায় না হয়তো।
ছিলেন আর কি। সেনাবাহিনীর কোন পদে ছিলেন সেটাও তো বড় কথা। সেনাবাহিনীর না, গার্ডেনার মেজর হিসেবে জেনারেল। ছিলেন, কুকের জায়গায় ছিলেন, না আমি ওই মিছিলের কথা বলছি। আর যিনি সাবেক মেজর জেনারেল, তিনি যে কথাটা বলছেন সেটা যেটা হচ্ছে কি, এটা ওনার মনের কথা। এটা নিয়ে আমাদের মাইন্ড করার কিছু নাই। উনি মনে মনে ভাবছেন যে ভারত পাকিস্তান যদি যুদ্ধ লাগে তাহলে উনি কি করবেন। এখন উনি তো পাকিস্তানকে মনে মনে ধারণ করেন। 1971 সালের পরাজয়টা তিনি মেনে নিতে পারেন নাই, তো যেহেতু পারেননি, কিন্তু ওনার তো মনের মধ্যে সে কষ্ট আছে, গ্লানি আছে, তাহলে উনি কি করবেন। উনি ভেবেছেন, মনে মনে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক কিছু ভেবেছেন। তো উনি যখন দেখলেন যে ওনার স্বপ্ন পূরণ হওয়ার পথে ভারত পাকিস্তান যুদ্ধ লাগতে পারে, লাগলে তাহলে উনি কি করতে পারেন। ওনার মনে হয়েছে যে কি, 7টা যে 7 সিস্টার আছে, 7টা বক্স, উনি হয়তো একটা টেম্পো নিয়ে গিয়ে ওই 7টা বক্স প্যাকেট করে নিয়ে আসবে। এটা তো ওনার মনে মনে স্বপ্ন দেখা, এটা নিয়ে আমাদের আসলে বিচলিত হওয়ার কিছু নাই। কারণ মনের স্বপ্ন উনি তো সেটা প্রকাশ করেছেন, উনি তো প্রকাশ করে ফেলেছেন, দেশবাসীকে সেটা জানাচ্ছেন। একটা হচ্ছে কি, আপনাকে বুঝতে হবে উনি অবসরপ্রাপ্ত, উনার এখন যে বয়স, শিশু এবং বৃদ্ধদের স্বপ্ন ধরতে হয় না, উনার অনেক বয়স হয়ে গেছে। এখন উনার যে বয়স, এ বয়সে উনার সব কথা আমাদের ধরলে চলবে না। আপা, আপনার এই কথা আমি নিতে পারলাম না। উনি তো বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের চিফ, এটা আমাদের প্রধান উপদেষ্টা বসিয়েছেন। আমাদের সেনাপ্রধান বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমি এখন যা বললাম এরপর আর কোনো কথা হবে না। হ্যাঁ, উনি তো বলছেন হবে, কথা হবে। উনি বলছেন, না, মেজর আমি বলছি ফজলুর সাহেব বলছেন এই হবে, তদন্ত সাবেকের, করতে হবে। কিন্তু এই সাবেকের কথার পর সেনা প্রধান, যিনি এখন সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেন, সেনাবাহিনীর প্রধান, এই মুহূর্তে তিনি বলেছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমি যা বলছি এটার পরে কোনো কথা হবে না। তার মানে উনি বুঝতে পেরেছেন যে ওই যে আপনি যার কথা বললেন, আমি তো ওনার নামটা এআই ভাবি, যে এআই ফজলুর রহমান, মানে এআই তে এখন অনেক কিছু হয়। তো যাই হোক, তো আমি ওনার কথাটা এভাবেই দেখি, কারণ 7 সিস্টার, ভারত দখল, ভারত বিদ্বেষ, পতাকা পোড়ানো, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভাঙচুর করা, এসব কিছু ছিল ভারতের সাথে বাংলাদেশের মানুষের একটা বিদ্বেষপূর্ণ মানে সম্পর্ক তৈরি করা, এবং এটার সুযোগ অন্য কাউকে দেওয়ার জন্য যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বন্ধু বান্ধব, উনার বয়সী, সমবয়সী, সমগোত্রীয়, উনার ভক্তকুল, উনার ছাত্রছাত্রীরা, উনার তো বৃদ্ধ এবং শিশুদের সাথে সম্পর্ক। তো উনার যারা সাঙ্গপাঙ্গ সকলেই কিন্তু দেখেছেন আপনি যে ভারত দখল কিন্তু একটা ট্রেন গেছে একটা সময়, এবং ভারত বিদ্বেষ, ভারত দখল করে ফেলবে, ভারতকেই করে ফেলবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, অনেক রকম কথাবার্তা আমরা কিন্তু শুনেছি। এবং এখন আমরা কি দেখছি আসলে, এগুলো কেন করে, এগুলো করে হচ্ছে তারা চায় যে একটা যুদ্ধ অবস্থা তৈরি হোক, একটা গ্যাঞ্জাম লাগুক, গৃহযুদ্ধ হোক, যার জন্য সেনাবাহিনীকে পোক করা, সেনাবাহিনী গুড়িয়ে দেবে, এই সব কিছু করছে কেন জানেন, যখন গ্যাঞ্জামটা লাগবে, ওই গ্যাঞ্জামের যে সুযোগটা নেয়া, এটাকে সুযোগ নেওয়া বলবো, কারণ তারা পরিকল্পিত ভাবে যখন ক্ষমতা দখল করেছে, বলা নেই কওয়া নাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ উনারা যারা মাস্টার মাইন্ড, তারা পরিকল্পনা করেই এসেছেন। উনারা ছাত্রদেরকে ব্যবহার করে ক্ষমতা দখল করবেন, আওয়ামী লীগের প্রধান সহ সকলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, বঙ্গবন্ধু কন্যাকে মেরে ফেলা হবে, এবং ভারতের সাথে একটা বৈরী সম্পর্ক করে তারা বাংলাদেশের ভূখণ্ডটাকে মানুষের হাতে তুলে দেবে, এটাকে জঙ্গি আস্তানা বানানো হবে বাংলাদেশে, এবং এটা খ্রিস্টান রাষ্ট্র হিসেবে। এই পরিকল্পনাটার জন্য তিনি কিন্তু সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য এই প্যাকেজ গুলো উনি কিন্তু কনফার্ম করেই ক্ষমতায় বসেছেন, এবং উনি যদি আরো ক্ষমতায় থাকতে চান, তার বিনিময়ে হচ্ছে ভূখণ্ডটাকে বিকিয়ে দেয়া, এবং তার বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর, 7 বছর, 10 বছর, মৃত্যু পর্যন্ত তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা ক্ষমতায় থাকবেন। এবং ABCD EFGH আপনি নামা বলেন, আমি বলি ক্রিমিনাল পার্টি, টোকাই পার্টি, এই সবাই মিলেমিশে আসলে বাংলাদেশটা যার ভাগে যা পড়ে ভাগ যোগ করে বাংলাদেশটাকে আসলে বিক্রি করবে, ধ্বংস করবে। নিজেরা কিন্তু টাকা বানাচ্ছে, টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছে, মানে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে। এবং এটা তাদের এইটা পরিকল্পনা নিয়েই তারা বাংলাদেশে এসেছে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন হবে না। আসলে অন্তর্বর্তী সরকার আইনত কোন সিদ্ধান্ত, করিডোর চুক্তির মতো কোন সিদ্ধান্ত আইনগতভাবে উনি নিতে পারেন না। এরকম সিদ্ধান্ত নেওয়ার একমাত্র রাইট আছে নির্বাচিত সরকার,
তার মানে তিনি এখন করিডোর নিয়ে যে কথাটা বলছেন, এ বলাটাও ওনার অপরাধ, কাজটা করতে গেলেও অপরাধ। আর উনি যে সবাইকে বলছেন যে যুদ্ধের মধ্যে প্রস্তুতি নিতে হবে, এর মানে হচ্ছে তিনি আমাদের মাথার মধ্যে আগেই বলে দিলেন যে একটা যুদ্ধ পরিস্থিতি হবে, দেশের ক্ষয়ক্ষতি হতে পারে, আমাদের প্রস্তুতি থাকার কথা তো আমি বলেছিলাম। তার মানে তিনি আমাদের নার্ভ টেস্ট করছেন। কিন্তু আমি আপনাকে খুব সিরিয়াসলি বলছি যে উনি যেটা করছেন সেটা ক্রিমিনাল অফেন্স। প্রথমত উনি অবৈধ অসাংবিধানিক একজন প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন। দ্বিতীয়ত তিনি যেটি করছেন এটি তিনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এই ধরনের সার্বভৌমত্ব ভিত্তিক কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, তার মানে আরেকটা অফেন্স উনি করলেন। তারপরে হচ্ছে যে উনার যারা মানে সরকারি প্রতিনিধি যারা আছে বা কমিশনের তারা যে কথাটা বলছেন, এটি আসলে উনার কথাই নানাভাবে বলে পাবলিকের পালসটা উনি টেস্ট করছেন, আমাদের নার্ভ টেস্ট করছেন, আমাদের প্রশাসনের নার্ভ টেস্ট করছেন, এবং এটার কি ইম্প্যাক্ট আসে। কারণ উনি চাইতেন এগুলো শোনার পর কোনো না কোনো জায়গায় থেকে একটু গৃহযুদ্ধের মতো বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক। উনি এটা চাইছেন, উনি ওয়েলকাম করছেন, ইনভাইট করছেন দেশের মধ্যে যুদ্ধং পরিস্থিতি তৈরি হোক, রক্তারক্তি হোক, বা বাংলাদেশ আওয়ামী লীগকে উনি পোক করছেন আমরা যেন রাজপথে নামি, আবার উনি একটা মেটিকুলাসলি লাশের রাজনীতি করতে পারেন। এখানে আমি একটু কয়েক সেকেন্ডে শুধু ওই কথাটা বলি, একজন বললেন যে 1400, উনার জ্ঞাতার্থে আমি বলছি যে 1400 ছাত্র হত্যা হয়েছে, সেটি কিন্তু এখন জাতিসংঘের প্রতিবেদন, সেটা তর্কের খাতিরে মানি বা না মানি, বা প্রধান উপদেষ্টাদের যে প্রতিবেদন সেখানে 1400 উল্লেখ নেই। 800-র মতো আছে, তার মধ্যে 460 জনেরটাই মোটামুটি নির্ভুলভাবে একটুখানি আছে। তার মানে তারা যে প্রতিবেদনটি তৈরি করেছে এই সরকারের পক্ষ থেকে সেটিও অসম্পূর্ণ, এবং 800-র মতো 53 জন খুশিতে ঠেলায় ধাক্কায় বাড়িতে ফেরত আসছে ঈদ করতে, আনন্দ করতে। যাই হোক, তো সেই জায়গা থেকে বলছি এই যে এখন পার্বত্য চট্টগ্রামে আর্মি ঘুরছে, করিডোর দিয়ে দিবে, মিয়ানমারের একটা নজরদারি আছে, চায়নাকে বলছেন আমাদের ফজলু সাহেব, এই সবকিছুর পেছনে কিন্তু একটা বড় হিসেব আছে। যখন জাতিসংঘের মহাসচিব গুতেরাস আসলেন তখনই কিন্তু তিনি বাঙালির নার্ভ টেস্ট করছিলেন যে আরাকানের একটা করিডোর দেয়া হবে, এবং চীনকে কিন্তু ইনভাইট করছিলেন এখানে বাণিজ্যের জন্য, এবং চাইলে 7 সিস্টার আমাদের সমুদ্র সীমা যেখানে আমাদের পুরো অ্যাক্সেস, পুরো কন্ট্রোল, এই কাজটা তারা করতে পারে। তার মানে উনি নানানভাবে চেষ্টা করেছেন ভারতকে উত্তপ্ত করতে, ভারত উত্তপ্ত হয়ে ভারত যেন আক্রমণ করে এটা উনি চেষ্টা করেছেন, আবার ভারতের সাথে বন্ধুত্ব করারও বা ভারতকে নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করেছেন। আর প্রোপাগান্ডা তো অনেক, যেমন ধরেন 26 লাখ ভারতীয় তো এখানে নাকি চাকরি করেছে, তো এই 9 মাসে 26 লাখ পাঠানো গেল না। তারপরে আছে, আছে কোথায়? আমরা তো সব আইএসআই দেখছি। 7 সিস্টারের সীমান্তের এলাকায় আইএসআই প্রধানকে নিয়ে গিয়ে তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সীমান্তের সমস্ত কিছু ভিজিট করালেন। 7 সিস্টারের সীমান্তে তো নিয়ে গেলেন আইএসআই প্রধানকে। পাকিস্তানের জেনারেল, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী, পাকিস্তানের লোকজনকে তো পুলিশ একাডেমিতে নিয়ে যাচ্ছেন, সেনাবাহিনীতে নিয়ে যাচ্ছেন, সব জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছেন। সেটা তো এখনকার সময় আমরা পাকিস্তানিদেরকে দেখছি, এখন তো চতুর্দিকে পাক 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 পাকিস্তানি হানাদার বাহিনী দেখছি, আল বদর টু লাল বদর। তো সেই জন্য আমার মনে হয় কি যে এই প্রোপাগান্ডাটা উনি করছেন উনার নিজের স্বার্থে। আর উনি কিন্তু লেখাপড়া জানা মানুষ, তো আমাদের চেয়ে অনেক অনেক লেখাপড়া জানেন। উনি জানেন উনি অবৈধ অসাংবিধানিক, উনি জানেন উনি যেটা করছেন উনি ক্রিমিনাল অফেন্স করছেন, উনি এটা করতে পারেন না, ওনার এখতিয়ার নেই। কিন্তু যাতে এগুলো নিয়ে আমরা কথা বলতে না পারি এই জন্য আশেপাশে অনেক নয়েজ ক্রিয়েট করছেন। ওকে ওকে আপা, আপনাকে ধন্যবাদ। তবে আপনি যাই বলেন না কেন, আমার কাছে বা অনেকের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একজন সত্যবাদী, ন্যায়পরায়ণ মানুষ মনে হচ্ছে। কারণ তিনি শুরু থেকেই সত্য কথা বলে দিয়েছেন, নিজের ম্যাটিকুলাস ডিজাইন, বাংলাদেশের রিসেট বাটন, যুদ্ধ পরিস্থিতি, এগুলো কিন্তু সত্য কথা। এখানে যুদ্ধ যদি লেগে যায় আপনি বলবেন যে প্রধান উপদেষ্টা তো বলে নাই, তিনি তো বলে দিচ্ছেন যুদ্ধ পরিস্থিতি। তিনি আইএস প্রধানকে নিয়ে আসছেন, তিনি বহু কিছু করছেন। তিনি আচ্ছা, তানভীর হায়দার, আমার অনেক কথা আছে, আমি মাঝখানে আরেক কথা বলিনি। আমাদের একজন দর্শক কমেন্টস করেছেন যে মোস্তফা সরোয়ার ফারুকী এবং তিশাকে নিয়ে কিছু বলেন। আমি সবকিছু তো সবাই জানেন, ফারুকী সাহেব অনেক ভূমিকা রাখতেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং তিশার ব্যাপারে তিনি বলেছেন যে এটা তিশার ব্যক্তিগত ব্যাপার,
এখন তিশার ব্যক্তিগত ব্যাপার হলো আরফিন রুমি, নুসরাত ফারিয়া ওদের বিরুদ্ধে মামলা টামলা হচ্ছে, এবং ফারুকী সাহেব নাকি আমরা গোপন সূত্রে খবর পেলাম তিশার বিরুদ্ধে উনি নাকি নিজেই মামলা করবেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন, যে বেগম মুজিবের চরিত্রে তিশা কিভাবে ফারুকী সাহেবকে না জানিয়ে অভিনয় করলো এবং সেই অভিনয়ের খেসারত এখন তিশাকে দিতে হবে, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। যারা